আসসালামু আলাইকুম। তোমরা হেডলাইন দেখে বুঝতে পারছো আজকে আমাদের আলোচনার বিষয় উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য। তো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য জানার আগে আমাদেরকে আগে জানতে হবে কোষ কি। তো আমরা জানি কোষ হলো জীবদেহের গঠন এবং কাজের একক, আর জীব বলতে উদ্ভিদ এবং প্রাণী উভয়কেই বোঝায়, তাই না? তো দেখো যে মেইনলি প্রথমে যেটা আমাদের আলোচনা করব, যেটা বললাম কোষ সম্পর্কে জানতে হবে, দেন আমরা পার্থক্য করব। তাহলে কোষ হলো জীবদেহের গঠন এবং কাজের একক। তো দেখো এই যে এখানে তোমরা দুইটা কোষ দেখতে পাচ্ছ, এখানে একটা হলো আমাদের প্রাণী কোষ আর একটা হলো উদ্ভিদ কোষ। তো এই যে কোষ কিন্তু আবার বিভিন্ন ধরনের অঙ্গাণু নিয়ে গঠিত। তো সেগুলো অঙ্গাণু কি কি সেগুলো নিয়ে একটু বলি। তো দেখো প্রথমত বলি আমাদের উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ বলি, এগুলো নির্দিষ্ট একটা আবরণী দিয়ে ঢাকনা থাকে, দেখছো? একটা কাভারিং থাকে নির্দিষ্ট একটা আবরণী দিয়ে। তো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের ক্ষেত্রে এই আবরণীটা ভিন্ন, অর্থাৎ উদ্ভিদ কোষের ক্ষেত্রে এখানে দুইটা আবরণী আছে, ঠিক আছে? এখানে দুইটা, যে একটা হলো বাইরের একটা আবরণী এবং ভেতরে আরও একটা আবরণী আছে, তাহলে দুইটা আবরণী আছে। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে মাত্র একটা আবরণী আছে। তো আবরণীগুলো কি? উদ্ভিদ কোষের ক্ষেত্রে বাইরের সব থেকে আবরণী যেটা তাকে আমরা বলি কোষ প্রাচীর, তাকে বলি আমরা কোষ প্রাচীর। এবং দ্বিতীয় যেটা আবরণী সেটা প্রাণীতেও আছে, সেটা হলো আমাদের কোষ ঝিল্লি। সেটা কি বলতো? সেটা হলো কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি। আর প্রাণী দেহে যেটা আছে সেটাও কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি। তাহলে দেখো কমন আবরণ কোনটা? কোষ ঝিল্লি। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের উভয়তে আছে, যেটা হলো কোষ ঝিল্লি, বা এখানে দেখো প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। তো দেখো এই কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন দ্বারা ঘেরা বা আবৃত রাখা যে দুই কোষের যে সমুদয় মাঝের যে বিষয়বস্তুগুলো বা মাঝের যে যত অঙ্গাণু আছে, এই সবগুলাকে বলা হয় মেইনলি আমাদের প্রোটোপ্লাজম। তাহলে একটা বিষয় দেখি আমরা, যে কোষ যদি আমরা বলি আমরা যে এখানে কোষের যে প্রাচীর বা কোষের যে মেমব্রেনটা বাইরে একটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে আছে এখানে কোষ প্রাচীর, তারপরে যেটা আছে সেটা হলো আমাদের কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি। অর্থাৎ আমাদের কোষের সমস্ত কিছু আমাদের কোষ ঝিল্লি দ্বারা আবৃত থাকে। তো দেখো কোষ ঝিল্লির ভেতরে যা আছে সেটাকে বলি আমরা প্রোটোপ্লাজম। কি বলি? প্রোটোপ্লাজম বলি, প্লাজম। তাহলে কোষ ঝিল্লি দ্বারা ঘেরা সমুদায় জিনিসপত্রকে আমরা কি বলি? প্রোটোপ্লাজম বলি। এই প্রোটোপ্লাজমকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো নিউক্লিয়াস, অন্যটা হলো সাইটোপ্লাজম। আশা করি বুঝতে পারছো, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। তোমাদের এখানে দেখাই যে দুই পাশেই দেখে তোমাদেরকে আমি, এই যে এখানে দেখো প্রাণী কোষের ক্ষেত্রে দেখো এই যে মাঝের যে গোল জিনিসটা এটা হলো আমরা নিউক্লিয়াস বলি। এই পাশে উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখো মাঝের জিনিসটা আমরা নিউক্লিয়াস বলি। তাহলে দেখো নিউক্লিয়াসের বাইরে যা আছে এখানে দেখতে পাচ্ছ, নিউক্লিয়াসের বাইরে যাই আছে যাই দেখতে পারো, এইগুলো হলো আমাদের সাইটোপ্লাজম, এগুলো হলো সাইটোপ্লাজম, ঠিক আছে? যত অঙ্গাণু আছে এখানে তরল পত্র যা আছে এই সবগুলো মিলে বলি আমরা সাইটোপ্লাজম। আর এই যে মাঝে যেটা বললাম একটু আগে, যেটা হলো নিউক্লিয়াস। তো দেখো প্রোটোপ্লাজমকে দুই ভাগ করা হয়, একটা হলো নিউক্লিয়াস আর একটা হলো সাইটোপ্লাজম। তো দেখো প্রথমে আমরা নিউক্লিয়াস সম্পর্কে জানি, আসলে নিউক্লিয়াসে কী কী থাকে। যে দেখো আমরা যে কোনো একটা কোষকে যদি দেখি, এখানে দেখো আমরা প্রাণী কোষ সম্পর্কে বলি। দেখো প্রাণী কোষের ক্ষেত্রে দেখো এখানে এই যে দেখো নিউক্লিয়াস, এটা বললাম নিউক্লিয়াস। দেখো নিউক্লিয়াস হলো যেমন আমরা দেখলাম কোষের একটা প্রাচীর থাকে যেটাকে আমরা বলি প্লাজমা মেমব্রেন। তো এই যে নিউক্লিয়াস হলো একটা আমাদের এখানে দেখবো প্রাচীর আছে, একে বলবো আমরা নিউক্লিয়ার পর্দা। কি বলবো বলো তো? নিউক্লিয়ার পর্দা বলবো, নিউক্লিয়ার পর্দা। এখন দেখো নিউক্লিয়ার পর্দার মাঝে মাঝে একটু ফাঁক দেখা যায়, তাকে কি বলবো আমরা? নিউক্লিয়ার রন্ধ্র বলবো। দেখো এখানে তাহলে নিউক্লিয়ার পর্দা দেখলাম, এবং নিউক্লিয়ার পর্দার মাঝে মাঝে একটা গ্যাপ থাকে, দেখো ফাঁকা থাকে, একে বলবো আমরা নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার রন্ধ্র। এখন দেখো এই যে নিউক্লিয়াসের ভেতরে দেখো মাঝে দেখো একটা গোল একটা দেখা যাচ্ছে কিছু, এটাকে বলবো আমরা কি বলতো? এটাকে আমরা বলবো নিউক্লিওলাস। আশা করি বুঝতে পারছো, এটাকে বলবো আমরা নিউক্লিওলাস। এখন দেখো এই নিউক্লিয়াসকে ঘিরে ছোট ছোট এই যে সুতার মতো পেঁচানো কিছু দেখা যায়, এটাকে আমরা বলি ক্রোমাটিন তন্তু। এটাকে আমরা কি বলি বলতো? এটাকে বলি আমরা ক্রোমাটিন তন্তু। এখান থেকে ক্রোমাটিন লেখা আছে, এটাকে বলি আমরা ক্রোমাটিন তন্তু। এখন দেখো এই ক্রোমাটিন তন্তু ছাড়াও এর মধ্যে ছোট ছোট দেখা যাচ্ছে কিছু একটা, অর্থাৎ এখানেও কিছু ধরনের তরল আছে, যেগুলো তরলের মাঝে ক্রোমাটিন তন্তু এবং নিউক্লিওলাস নিমজ্জিত থাকে। এই তরলটাকে বলি আমরা নিউক্লিওপ্লাজম। কি বলি বলতো? এই নিউক্লিওপ্লাজম বলি। তো আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে দেখো যে এই যে নিউক্লিয়ার পর্দা যেটা বাইরের আবরণ, এবং নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু এবং
এই যে নিউক্লিওপ্লাজম, এই সবগুলো মিলে হয় আমাদের নিউক্লিয়াস। তাহলে দেখো আমরা নিউক্লিয়াস সম্পর্কে জানলাম। উদ্ভিদ কোষের ক্ষেত্রেও ঠিক সেম অবস্থা, নিউক্লিয়ার রন্ধ্র যেটা বললাম এখানে দেখালাম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার আবরণী, ক্রোমাটিনতন্ত্র এবং নিউক্লিওপ্লাজম, এটা নিয়ে হলো আমাদের নিউক্লিয়াস গঠিত। তো এখন আসা যাক যে সাইটোপ্লাজমের মধ্যে কী কী থাকে। দেখো একটা বিষয় বলি, দেখো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে, দেখো এই যে উদ্ভিদ কোষের মধ্যে একটা কী থাকে বলো তো, একটা বড় একটা আমাদের কোষ গহ্বর থাকে, কোষের মাঝে একটা গহ্বর থাকে, ভ্যাকুল থাকে। তো এটা উদ্ভিদ কোষের মধ্যে এটা থাকে, কোষ গহ্বরটা। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে এরকম কোষ গহ্বর থাকে না, যদিও থাকে সেটা ছোট ছোট গহ্বর থাকে। যেমন এখানে একটা দেখো গহ্বর আছে, ছোট ছোট অনেকগুলো কোষ গহ্বর থাকে, কিন্তু এরকম বড় একক কোনো গহ্বর থাকে না। তো দেখি তাহলে আর কী কী থাকে সাইটোপ্লাজমের মধ্যে। তো আমরা এই পাশে আমরা উদ্ভিদ কোষে খেয়াল করি, দেখো এই পাশে খেয়াল করি, এখন এটা সাইটোপ্লাজমে গিয়ে থাকে। তাহলে সর্ববাহিরে যেটা দেখলাম বলতো কোষ প্রাচীর, সবার বাইরে কি থাকে, কোষ প্রাচীর থাকে। দেখো এটা সেলুলোজ নির্মিত মেইনলি। তারপরে দেখো কোষ প্রাচীরের ভেতর আরও একটা আবরণ থাকে, যেটা কি বলা হয় বলতো প্লাজমা মেমব্রেন। এটা হলো প্লাজমা মেমব্রেন, অর্থাৎ এই যে এই আবরণটা, তো কোষ প্রাচীর দেন ভেতরে আবরণ হলো প্লাজমা মেমব্রেন। দেখো প্লাজমা মেমব্রেন ভেতরে কিন্তু ছিল প্রোটোপ্লাজম, আর প্রোটোপ্লাজমকে ভাগ করে আমরা পাচ্ছি নিউক্লিয়াস, তারপর সাইটোপ্লাজম। দেখো তাহলে আমরা সাইটোপ্লাজম সম্পর্কে জানতেছি যে সাইটোপ্লাজমে কী কী অঙ্গাণু রয়েছে। তাহলে দেখো এখানে দেখো যে অঙ্গাণুগুলো সম্পর্কে যদি বলি, দেখো এই যে এখানে একটা আছে ক্লোরোপ্লাস্ট, অর্থাৎ এটা এক ধরনের প্লাস্টিড। আমরা জানি প্লাস্টিড হলো 3 প্রকার, একটা হলো ক্লোরোপ্লাস্ট, একটা ক্রোমোপ্লাস্ট, একটা হলো নিউক্লিওপ্লাস্ট। তো এখানে যেটা উল্লেখ করছে সেটা হলো কি বলতো ক্লোরোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্টের কারণে আমরা জানি উদ্ভিদের রং সবুজ হয় এবং এটা কি করতে পারে, সালোকসংশ্লেষণ পরীক্ষায় খাদ্য তৈরি করতে পারে। অন্য ধরনের প্লাস্টের মধ্যে দুইটা আছে, এটা ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কি করে, উদ্ভিদের পাতা বা ফুলের বর্ণময় করার জন্য দায়ী, এটা কি করে আসলে পরাগায়নে সহায়তা করে। আর একটা লিউকোপ্লাস্ট, আমরা বলি লিউকোপ্লাস্ট। তো এটা আসলে কি করে, আমাদের উদ্ভিদের যে অংশে আলো পৌঁছায় না, যেমন মূলে বলতে পারো, বা মনে করো তুমি ঘাসের উপরে একটা ইট দিয়ে রাখো যদি অনেকদিন, তাহলে দেখবা যে এইটা কিছুদিন পরে তোলার পরে দেখবা এখানে এটা সাদা হয়ে গেছে, বর্ণহীন হয়ে গেছে। তাহলে তখন সেখানে লিউকোপ্লাস্টের উপস্থিতি লক্ষ্য করা যায়। অর্থাৎ লিউকোপ্লাস্ট মানে বর্ণহীন বা সাদা রঙের প্লাস্টিড। তা সবাই তুমি বুঝতে পারছো। তো প্লাস্টিক সম্পর্কে আমরা জানলাম, দেখো তাহলে ক্লোরোপ্লাস্ট সম্পর্কে জানলাম বা প্লাস্টিক সম্পর্কে জানলাম। আরও কি থাকে, এখানে লাইসোজোম থাকে, যেটা ইমিউনতন্ত্রের অংশ হিসেবে কাজ করে, অর্থাৎ এখানে ব্যাকটেরিয়া বা অণুজীব প্রবেশ করলে সেটাকে ধ্বংস করে। তারপরে দেখো মাইটোকন্ড্রিয়া, এখান থেকে মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছ তোমরা এখানে। এই যে আমাদের মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস, ঠিক আছে, অর্থাৎ এখান থেকে শক্তি উৎপন্ন হয়। তারপরে দেখো এখানে কি আছে, এখানে আছে আমাদের গোলগি বস্তু বা গোলগি বডি রয়েছে, ঠিক আছে, গোলগি বস্তু বা গোলগি বডি রয়েছে, সেটা বুঝতে পারছো। তারপর দেখো এখানে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এখানে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে দুই ধরনের, একটা হলো মসৃণ, একটা হলো অমসৃণ। তো অমসৃণ কেন বলি, দেখবা কোনো ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে, দেখো এখানের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আমাদের কোনো প্রকারের নাই, মানে এখানে রাইবোজোম নাই। যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এভাবে রাইবোজোম দেওয়া থাকবে তাদেরকে আমরা বলি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আবার এই সাইডে থাকে, যদি এটা ভালোভাবে চিত্রটা দেওয়া হয় নাই, দেখো এই যে এখানে মনে করো যেটার মধ্যে এইভাবে গোল গোল থাকবে না, অর্থাৎ রাইবোজোম থাকবে না। তো যেটার মধ্যে রাইবোজোম থাকবে না, একদম মসৃণ দেখাবে, তাকে বলি আমরা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো যেটা মসৃণ বলবো, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজটা কি, আমরা জানি যে রাইবোজোম সাধারণত প্রোটিন সংশ্লেষণে কাজ করে। সো যেটার মধ্যে রাইবোজোম থাকবে অর্থাৎ অমসৃণ, সেটাও কি করবে, আমাদের প্রোটিন সংশ্লেষণ বা প্রোটিন তৈরিতে সহায়তা করবে, ঠিক আছে। আর একটা দেখো সাইটোপ্লাজমের দাত্র, অর্থাৎ এই যে তরলের মতো যে অংশগুলো, এটাকে বলি আমরা সাইটোপ্লাজমেও দাত্র বলে থাকি। তো আশা করি দেখো সবগুলাই বিষয় সম্পর্কে তোমার ধারণা হয়ে গেছে। তো এখন আরও একটা বিষয় বলবো, সেটা মেইনলি আমাদের উদ্ভিদ কোষে নাই, প্রাণী কোষের মধ্যে আছে, সেটা হলো সেন্ট্রিওল। তো প্রাণী কোষের ক্ষেত্রে আমাদের নিউক্লিয়াসের কাছে একটা বস্তু থাকে, অঙ্গাণু থাকে, যেটাকে আমরা বলি সেন্ট্রিওল, ঠিক আছে। এখানে থাকবে কি, সেন্ট্রিওল থাকে। আর এখানে দেখো এই যে গোলগি বস্তুর কাছে নিচে এখানে কি থাকবে, সেন্ট্রোসোমও থাকে। মেইনলি এটা কি থাকে, সেন্ট্রিওলের কাছে থাকে সেন্ট্রোসোম। তো আশা করি বাকি সবগুলো বিষয় একই আছে। তো এখন দেখো আমরা তো দুইটা কোষ সম্পর্কে বললাম, তো পার্থক্যগুলো এখন আমরা একটু তুলনা করে দেখি। তো দেখো এখানে পার্থক্যগুলো দেওয়া আছে, তো একটু তুলনা করি আমরা পার্থক্যগুলো কী কী। তো
তো দেখো প্রথমে এখানে কি আছে বলতো, কোষ প্রাচীর। তো আমরা একটু আগে দেখলাম যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকলেও প্রাণী কোষের ক্ষেত্রে নাই। প্লাস্টিড দেখলাম আমরা উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্লাস্টিড থাকে, যেমন ক্লোরোপ্লাস্ট, আরও আছে ক্লোরোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট, বাট প্রাণী কোষের ক্ষেত্রে কোনো প্লাস্টিড থাকে না। সেন্ট্রিওল আমরা একটু আগে দেখে আসলাম যে এখানে কি থাকে, সেন্ট্রিওল থাকে। প্রাণী কোষের ক্ষেত্রে কি থাকে, সেন্ট্রিওল থাকে। এই উদ্ভিদ কোষের ক্ষেত্রে থাকে না, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওল থাকে। এবং ইন্টারেস্টিং বিষয় যে এখানে আমরা জানি কোষ বিভাজনের সময় এই সেন্ট্রিওল থেকে স্টার রে নির্গত হয়, এটা কোষ বিভাজনের জন্য অত্যাবশ্যক। তো দেখো আবার দেখো কোষ আকর্ষণ, অর্থাৎ কোষের মধ্যে আকর্ষণ। উদ্ভিদ কোষের ক্ষেত্রে যখন দেখো আমরা জানি টিস্যু গ্রহণ করতে হলে কোষগুলো পাশাপাশি থাকতে হয়। তো দেখো এই যে পাশাপাশি যখন থাকে একটা কোষের সাথে আরেকটা কোষে যে আকর্ষণ থাকে আমরা কোষ আকর্ষণ বলি। এটা সাধারণত উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা দুর্বল হয়, কম হয়, ঠিক আছে, কেননা এটা রিজিড মানে শক্ত কোষ প্রাচীরের কারণে। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে এটা খুবই শক্তিশালী হয়, কেননা প্রাণী কোষের কোষ প্রাচীর থাকে না, কোষ ঝিল্লি থাকে, এটা নমনীয় হওয়ার কারণে। কোষের আকার যদি বলি, এটা দেখো সাধারণত সুষম আকার হয়ে থাকে, চৌকো বা আয়তাকার আকার হয়ে থাকে। আর প্রাণী কোষের ক্ষেত্রে এটা সাধারণত গোলাকার বা অনিয়মিত আকারে হয়ে থাকে। তো দেখো আকারটা দেখলাম। পরে দেখো খাদ্য সঞ্চয়। সাধারণত দেখো উদ্ভিদ কোষের ক্ষেত্রে যে খাদ্যটা সঞ্চয় থাকে সেটা মেইনলি থাকে হলো আমাদের স্টার্চ ফর্মে, এটা মনে রাখতে হবে, স্টার্চ ফর্মে। আর প্রাণী কোষের ক্ষেত্রে আমাদের গ্লাইকোজেন ফর্মে থাকে। তা দেখো কেন্দ্রকের অবস্থান, কেন্দ্রকের বলতে কি বলতো, নিউক্লিয়াস। কেন্দ্রকের বলতে নিউক্লিয়াস অবস্থান কোথায়, এটা মেনলি উদ্ভিদ কোষের ক্ষেত্রে পাশে থাকে, কিন্তু হলো আমাদের প্রাণী কোষের ক্ষেত্রে কেন্দ্রে থাকে। আমি তোমাকে বলি, দেখো উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখো এখানে কি থাকবে, এখানে দেখো বড় একটা কোষ গহ্বর থাকে। এই কোষ গহ্বর থাকার কারণে নিউক্লিয়াসটা কিন্তু মাঝে থাকতে পারে না, এই যে সাইডে থাকে। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে এভাবে এত বড় কোনো কোষ গহ্বর নাই, যার কারণে এটা সেন্ট্রালি প্লেস থাকে। আমাদের দেখো নিউক্লিয়াসটা সেন্ট্রালি প্লেস থাকে। তো এটা দেখো যেটা বললাম, সাধারণত কেন্দ্রের অবস্থান সাধারণত হলো পাশে থাকবে উদ্ভিদ কোষের ক্ষেত্রে, এবং প্রাণী কোষের ক্ষেত্রে কেন্দ্রে থাকবে। শূন্যিকার আকার, শূন্যিকা বলতে কি বোঝায়, কোষ গহ্বর। তো এটা দেখো কোষ গহ্বর দেখো উদ্ভিদ কোষের ক্ষেত্রে অনেক বড়, ঠিক আছে, এবং একক শূন্যিকা থাকে, মানে একটি কোষ গহ্বর থাকে। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে দেখো অনেক ছোট ছোট থাকে, এবং এটা অনেক ছোট, আবার নাও থাকতে পারে, এরকম বিষয়টা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাইবা, আমি তোমাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।